ওই দিন শেষ হয়ে যায়, কিন্তু সেনাবাহিনী গিয়েছিল, ট্যাঙ্ক মুভ করেছিল, এপিসি মুভ করেছিল, আমাদের একটা ব্যাটালিয়ান ডেপ্লয়েড হয়েছিল। আমরা ডেপ্লয় দুইভাবে হই, একটা হচ্ছে তো শান্তিকালীন সময়ে গিয়ে আমরা ডেপ্লয় হই, আর একটা হচ্ছে তো মানে বুলেটের এগেনস্টে গিয়ে, এনিমির এগেনস্টে গিয়ে। তো সেকেন্ড বেঙ্গল সেরকম ব্যাটালিয়ান, তারা যারা যুদ্ধে ছিল, জেনারেল শফিউল্লাহর ব্যাটালিয়ান, তারা পিলখানার চারিদিকে গিয়ে গুলির এগেনস্টে তারা পজিশন নেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এদের সবাইকে আবাহনী মাঠে নিয়ে আসা, এবং এখানে 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার গিয়েছিলেন, তার দুইটা ব্যাটালিয়ান গিয়েছিল, অন্যান্য ব্রিগেড থেকে গিয়েছিল, কমান্ডো গিয়েছিল, কিন্তু তাদের কাউকেই সেখানে যেতে দেওয়া হয়নি। এবং বলছে যে উপরের একটা নির্দেশ, আজ পর্যন্ত এই পর্যায়ে এসেও এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এখনো খুঁজে পাইনি। কোনো কিছু হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, কিন্তু এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানি না এই অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কে, বাংলাদেশে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে আমি এখন পর্যন্ত বিশ্বাস করেন আমিও একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলাম, কিন্তু আমাকেও শুনতে হয়েছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। তারপরে 26শে ফেব্রুয়ারি সিদ্ধান্ত হয় যে অ্যাটাক করার জন্য যখন সিদ্ধান্ত, এটা হচ্ছে 2টার সময়, কিন্তু অ্যাটাক করবে হচ্ছে 3:30টায়। কিন্তু ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বলা হয় যেন এখন রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে, এখন যেন অ্যাটাক না করা হয়। তো শেষ পর্যন্ত সন্ধ্যা হয়ে যাওয়াতে সেই অ্যাটাকও বাতিল করা হয়। এরপরে মানে তারপরে বাতিল হয়ে যাওয়ার পর আপনারা জানেন বিডিআর বিদ্রোহের আস্তে আস্তে পরিসমাপ্তি ঘটে, শান্ত হয়ে আসে। তারপরে আমরা আমাদের লোকজন যখন যায় সেখানে বিভিন্ন জিনিস দেখতে থাকে। আমি এই জিনিসগুলো যা বললাম অনেকেই জানেন, অনেক কিছু জানেন না। আমি কিছু ব্যক্তিবর্গের নাম বলবো আলোচনায়, যা আমাদের কোড ইনকোয়ারিতে এসেছে। আমরা এগুলা অধিকতর তদন্তের কারণে বা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা এগুলো কনফার্ম করতে পারি না। প্রথম কথা হচ্ছে যে সেইখানে লেফটেন্যান্ট কর্নেল শামস একজন অফিসার ছিলেন, যিনি 44 রাইফেল ব্যাটালিয়নের সিও ছিলেন, যে ব্যাটালিয়নটা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এই অফিসারটা হচ্ছে যে 14 লং কোর্সের অফিসার। এবং কাকতালীয় সেটা হচ্ছে যে এই ব্যাটালিয়ন বিদ্রোহ নেতৃত্ব দেওয়া সত্ত্বেও এই ব্যাটালিয়নের কোনো অফিসার মারা যায়নি। দ্বিতীয় হচ্ছে 14 লং কোর্সের কোনো অফিসার মারা যায়নি। তৃতীয় হচ্ছে ডিজি সব অফিসারকে বলেছিলেন গো ব্যাক টু ইউর ইউনিট, ব্রিং দেম ব্যাক, আই উইল মোটিভেট দেম। কিন্তু সকলেই তাদের ইউনিটে গিয়েছিল, কিন্তু এই অফিসার সে তার অফিসে যায়নি, সে ব্যাটালিয়নে যায়নি। সে একজন ডিএডির বাসায় বা একজন বিডিআরের সদস্যের বাসায় সে আত্মগোপন করে, তাকে নিয়ে যায়, তাকে তার দুজন জেসিও তাকে ধরে নিয়ে যায়। এবং সে ওইখানে নায়েব সুবেদার ইসমাইলের বাসা, হ্যাঁ সেই বাসায় সে ছিল পুরা ঘটনার সময়, সে ওইখানে উপস্থিত ছিল। সে কোর্ট অফ ইনকোয়ারিতে আমাদেরকে বলেছে সে খাটের তলে লুকিয়েছিল। একাধিকবার বিদ্রোহীরা তাকে খুঁজতে আসে, কিন্তু তাকে খুঁজে পায় না, সে খাটের তলে ছিল। কিন্তু যার বাসায় লুকিয়েছিল তার পরিবারের সদস্যরা বলেছে যে তিনি তাকে লুকাতে দেখেন নাই, তিনি বরঞ্চ টিভিতে দেখতেছিলেন কি হচ্ছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ করছিলেন। তার কিন্তু এসএসএফ এ পোস্টিং হওয়া ছিল, হ্যাঁ মানে কথা ছিল যে তিনি অনুষ্ঠান শেষে এসএসএফ এ জয়েন করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সেই সময় প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানের সময় আমরা সাধারণত একটা জায়গায় গেলে ওখানে একটা লোকাল সিকিউরিটির ব্যবস্থা করি। তিনি ছিলেন সেই বিডিআরের প্রধানমন্ত্রীর যাওয়ার সময় চিফ সিকিউরিটি অফিসার। আবার একই ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয় দরবার আয়োজন করা। তো এই ধরনের একটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অন্য অফিসে থাকা সত্ত্বেও একই ব্যক্তিকে আমরা দুইটা টাস্কিং করি না, এটা আমাদের নিয়ম। আপনিও করবেন না যে ওর একটা দায়িত্ব দিচ্ছে আরেকজনকে দায়িত্ব দিই। একই ব্যক্তিকে আপনি
প্রধানমন্ত্রী ওই এলাকার জন্য নিরাপত্তার দায়িত্ব দিলেন, আবার একই ব্যক্তিকে দরবার আয়োজন করার দায়িত্ব দিলেন। কেন? এই প্রশ্ন আমার কাছে উত্তর আমি পাইনি। এরপরে হচ্ছে সে যার সাথে তার আমরা টেলিফোন লক বের করেছি যে ওইখানে যে গাড়িটা ঢুকেছিল প্রধানমন্ত্রীর একটা বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়ির মানে ড্রাইভারের আমরা লক মানে টেলিফোন লক চেক করে দেখেছি, একবার কল রিসিভ করেছে এই টাওয়ার থেকে, একবার কল রিসিভ করেছে ওই টাওয়ার থেকে। এইটা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। তারপর দেখলাম যে যেই নাম্বারে টেলিফোন করেছে এটা কর্নেল শামসের নাম্বার, বা যে বাসা ছিল ওই বাসা থেকে। তো কিন্তু এগুলো সে আমাদেরকে কিছুই বলেনি, এবং সে তাকে পরবর্তীতে একটি পিএমের অফিস থেকে গাড়ি পাঠিয়ে রেজা, ওই যে এমপি রেজা, উনি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান। তো নিয়ে গিয়ে তিনি সরাসরি এসএসএফে জয়েন করেন। আমাদের নিয়ম হচ্ছে যদি পোস্টিং হয় তাহলে আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হয়, সেটা হচ্ছে যে যেই ইউনিট থেকে আমার পোস্টিং হবে সেই ইউনিট থেকে আমার মুভমেন্ট অর্ডার নিতে হবে যে আমাকে রিলিজ করা হলো। আর যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, আমি ছুটিতে আসি বা অন্য জায়গায় গিয়েছি, আমি মুভ করার সময় পাচ্ছি না, কেউ আমাকে রিলিজ করছে না, কিন্তু রিলিজ করার কোনো অথরিটি নাই, নিয়ম হচ্ছে যে আমি নিকটস্থ সেনানিবাসের সেনা সদরে অথবা কোনো ইউনিটে যোগদান করব। কিন্তু তিনি তা না করে তিনি সরাসরি এসএসএফে জয়েন করেন, এবং তিনি একাধিকবার কিন্তু ডিজি এসএসএফের সাথে যোগাযোগও করেন। তাকে যখন আমি জিজ্ঞেস করি যে তুমি এসএসএফে গেলা কেন, তুমি তো জানো, বলে স্যার আমাকে ডিজি এসএসএফ বলেছে। আমি যে ডিজি এসএসএফ বলো, তুমি যদি সেনা সদর স্টেশন হেডকোয়ার্টারে গিয়ে জয়েন করতা, সেখান থেকে মুভমেন্ট অর্ডার নিয়ে যেতা, তাহলেই তো মানে রুল ভঙ্গ হতো না। আচ্ছা, এখন তার অন্য একটা পরিচয় আছে, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যিনি মিরসরাই বাড়ি, যিনি একসময় মন্ত্রী ছিলেন, তার বোনের ছেলে মেজর জাহিদি। এইটাও আমাদের কাছে একটা সাসপেক্টেড মনে হয়েছে। তিনি একাধিকবার জেনারেল তারেকের সাথে যোগাযোগ করেছেন, জেনারেল তারেকের সাথে মানে ডিজি শাকিলের যোগাযোগ করে দিয়েছিলেন। তিনিও সেইখানে একটা ওই ঘটনার যখন শুরু হয়ে যায় তাকে নিয়ে যায়, তাকে একটা ওইখানে নিরাপত্তা হেফাজতে রাখা। হ্যাঁ, তিনিও আমাদের কাছে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেন, এবং তাকেও এইভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া, মানে যেভাবে কর্নেল শামসকে নিয়ে যাওয়া হয়, সে নিরাপদেই ছিল এবং সেখান থেকে সে উদ্ধার। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, কর্নেল শামস অনেক লম্বা, সে বোরকা পরেও কিন্তু একবার চেষ্টা করেছিল বের হয়ে যাওয়ার। হ্যাঁ, কিন্তু তার লম্বা হওয়ার কারণে যে বোরকা পরেছিল সেই বোরকাটা খাটো হওয়ার কারণে সে প্ল্যান পরিত্যাগ করে, এবং পরবর্তীতে যখন আমাদের প্রমোশন বোর্ড হয় আমাকে ডিজিএসএসএফ অনুরোধ করে তার প্রমোশনের জন্য যেন আমি কোনো ভেটো না দিই। আমি বললাম যে ভাই, সে আমার অফিসার না, আর আমি এই কোড অফ ইনকোয়ারি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ করব না। এখন তারপরে তার নাম যখন আসে তখন অনেক বলছে তার সম্পর্কে, সেইবার সে প্রমোশন পায় নাই। পরবর্তী বোর্ডে সে ফুল কর্নেল হয়, তারপরে বোর্ডে সে ব্রিগেডিয়ার হয়, এবং তাকে ওয়াশিংটনে ডিএ হিসেবে পাঠিয়ে দেওয়া হয়, এবং রিটায়ারমেন্ট আগ পর্যন্ত তিনি ওয়াশিংটনেই ছিলেন।